হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভিডিও লেকচারে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমরা গ্রুপ 16 নিয়ে আলোচনা করছি। আজ আমাদের গ্রুপ 16 সংক্রান্ত সেকেন্ড ভিডিও লেকচার। আমরা গ্রুপ 16 এলিমেন্টের কিছু ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম, তো আজ আমরা সেখান থেকেই কন্টিনিউ করব। প্রথম আজকের যে ফিজিক্যাল প্রপার্টি নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে গ্রুপ 16 এলিমেন্টের মৌলিক অবস্থা বা তাদের এলিমেন্টাল ফর্ম। শুরুতেই একটা কথা তোমাদেরকে বলে রাখি, গ্রুপ 16-এ যতগুলো এলিমেন্ট রয়েছে তাদের প্রত্যেকটাকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব না। মূলত আমাদের আলোচনা অক্সিজেন এবং সালফার কেন্দ্রিক হবে। এর পরবর্তী আলোচনায় তোমরা দেখবে অক্সিজেনের কিছু বিশেষ যৌগের আলোচনা করা হচ্ছে বা সালফারের কিছু বিশেষ যৌগের আলোচনা করা হচ্ছে, কিন্তু সেখানে সেলেনিয়াম বা টেলুরিয়াম এর যে যৌগগুলো রয়েছে বা এই সংক্রান্ত যে সমস্ত আলোচনা সেইগুলো আমরা শুধু কিছু নোট আকারে জেনে নেব। বিস্তারিত আলোচনা কিন্তু সেলেনিয়াম বা টেলুরিয়ামের যৌগদের ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। তাহলে শুরু করছি আজকের আমাদের আলোচনা। এলিমেন্টাল স্টেট অফ গ্রুপ 16 এলিমেন্ট, অর্থাৎ এরা প্রকৃতিতে কীরকম হিসাবে থাকে। তো অক্সিজেনের কথা যদি বলা হয় তাহলে অক্সিজেন আমরা O2 হিসাবে জানি, যদিও এর আরও একটা রূপ ভেদ আছে, ওজোন। তো আমরা মূলত যেইটাকে জানি সেইটাকে নিয়েই কথা বলছি। অক্সিজেন O2 হিসাবে থাকে, সালফার S8 হিসাবে থাকে, তার পরবর্তী সেলেনিয়াম বলো বা টেলুরিয়াম বলো তারা সবাই AC8 বা TE8 এই ফর্মে এক্সিস্ট করে। অর্থাৎ এরা তিনজন দেখতে পাচ্ছ অক্টা অ্যাটমিক মলিকিউল, অর্থাৎ 8টা অ্যাটম একসাথে সমন্বিত হয়ে একটা মলিকিউল তৈরি করেছে। আর অক্সিজেন যেখানে হচ্ছে একটা ডাই অ্যাটমিক মলিকিউল। তো এখন প্রশ্ন হলো যে এই রকম হওয়ার পেছনে কারণটা কি। তো দেখা যাক। দেখো, অক্সিজেন আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তাহলে দেখব হিলিয়াম 2s2 2p4। সেই ক্ষেত্রে সালফার যদি দেখা হয় তাহলে সালফার হচ্ছে নিয়ন 3s2 3p4, এবং তার পরবর্তী সেলেনিয়াম বা টেলুরিয়াম যদি দেখা হয় তাদের প্রত্যেকেরই সর্ববহিস্থ যে শক্তি স্তর তার ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক এই রকমভাবেই দেখা যাবে। এখন সালফারের যেরকম ফর্মুলা ঠিক একই রকম সেলেনিয়াম বা টেলুরিয়ামের ক্ষেত্রেও ফর্মুলা দেখা যাচ্ছে। তাই যদি আমরা সালফারের বিষয়টা জেনে নিতে পারি তো সেলেনিয়াম বা টেলুরিয়ামের কেন ওই রকম ফর্মুলা হচ্ছে সেই বিষয়টাও আমরা বলে দিতে পারবো। তো এবারে অক্সিজেন আর সালফারের এই রকম ভিন্ন ধরনের ফর্মুলা হওয়ার কারণটা কি সেইটা দেখি। তো সায়েন্টিস্টরা কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করে তারা কিছু সিদ্ধান্তে এসেছিলেন। তো সেই সিদ্ধান্তগুলোতে বলা হচ্ছে যে অক্সিজেন যখন দুটো পরমাণু পরস্পরের সঙ্গে কম্বাইন করবে তখন তারা তাদের যে ভ্যালেন্স অরবিটাল বা ভ্যালেন্স শেল, যেটা আমরা আউটার অরবিটালটাকে ভ্যালেন্স শেল হিসাবে জানি, তোমরাও জানো। তো অক্সিজেন যখন তার আউটার শেলটাকে ব্যবহার করছে সমন্বিত হওয়ার জন্য দুটো পরমাণু, তখন মনে করো এইটা হচ্ছে 2s, এই যে আমি একটা বড় সার্কেল আঁকলাম, অ্যাকচুয়ালি এটা স্ফিয়ার, এইটা হচ্ছে 2s, এইগুলো হচ্ছে 2p অরবিটাল। ওকে, এইগুলো হচ্ছে 2p অরবিটাল। আর 2p অরবিটাল মানে এটা হচ্ছে 2px, এটা 2py আর এটা 2pz, এগুলো সব 2p অরবিটাল।
তো যখন দুটো অক্সিজেন পরমাণু তারা তাদের এই ভ্যালেন্স অরবিটালগুলোকে নিয়ে একজন আরেকজনের দিকে অ্যাপ্রোচ করবে, তখন কি হবে, এই অরবিটালগুলোর মধ্যে একটা ওভারল্যাপিংয়ের ঘটনা ঘটবে। ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো অক্সিজেন পরমাণু যখন পরস্পরের দিকে এগোচ্ছে বন্ধন সৃষ্টি করবার জন্য, এদের যোজ্যতা এখানে আছে, তো সেই যোজ্যতা ইলেকট্রন ব্যবহার করে এরা এদের অরবিটালগুলোর অভিলেপনের মাধ্যমে বা ওভারল্যাপিংয়ের মাধ্যমে পরস্পর বন্ধন সৃষ্টি করবে। তো প্রথমে যে অরবিটালগুলোর মুখোমুখি অভিলেপন ঘটছে সেইখানে একটা সিগমা বন্ধন তৈরি হলো। তো দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে সিগমা বন্ধন তৈরি হলো। এই যে দেখো, এই যে দুটো অরবিটাল দেখতে পাচ্ছ বা এস অরবিটাল যারা রয়েছে, এস অরবিটালের অভিলেপন হলে তো সবসময় সিগমা বন্ধনই তৈরি হয়, জানো তোমরা। তো সিগমা বন্ধন তৈরি হলো। এবারে বাকি যে অরবিটালগুলো রয়েছে তাদেরকে কীরকম আমরা দেখছি, তারা প্যারালাল আছে। তো প্যারালাল অরবিটালগুলোর যখন অভিলেপন হবে তখন নিশ্চয়ই সিগমা বন্ধন হবে না, তখন পাই বন্ধন হবে। তো পাই বন্ধন হয়ে দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে এরকম ডাবল বন্ড তৈরি হলো। এখন তোমরা বলতে পারো যে এই পাই বন্ধনটা তৈরি হওয়ার কারণ কি? অক্সিজেন পরমাণু দুটোর আকার ছোট, তাদের অরবিটালেরও আকার ছোট, সেই কারণে যখন তারা সিগমা বন্ধন তৈরি করলো তখন এই যে পি অরবিটাল যারা প্যারালাল রয়েছে সেই পি অরবিটাল দুটোর মধ্যে দূরত্ব খুব কম থাকে, কারণ পরমাণু দুটোর আকার ছোট, তো তাদের অরবিটালগুলোর মধ্যেকার দূরত্বটাও খুবই কম থাকে। তো সেই কম দূরত্ব হওয়ার কারণেই এই অরবিটালগুলোর পাশাপাশি অভিলেপনটা খুব কার্যকর হয়, আর সেই কারণেই পাই বন্ধনটা তৈরি হয়ে যায়। এইটা এক নম্বর। দ্বিতীয় নম্বর কি, মনে করো সিগমা বন্ধন তৈরি করে আমি রেখে দিলাম, মানে ও এখানে সিগমা বন্ধন হয়ে গেল। এবারে অক্সিজেন পরমাণুর দেখো যোজ্যতা ইলেকট্রন টোটাল 6টা আছে। তো এরকম সিগমা বন্ধন তৈরি হয়ে যাওয়ার পরে আরও বাকি যে ইলেকট্রনগুলো তারা তো লোন পেয়ার হিসাবে থাকবে। এখন দুটো পরমাণুর আকার ছোট হওয়ার ফলে তাদের সিগমা বন্ধনের যে লেংথ, এই বন্ড লেংথটাও কি, স্মলার, যার ফলে এই যে লোন পেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লোন পেয়ারের মধ্যে একটা বিকর্ষণী প্রভাব কাজ করে। সেই বিকর্ষণী প্রভাবের ফলে এই বন্ধনটা কি হতে পারে, ভেঙে যেতে পারে বা বিয়োজিত হয়ে যেতে পারে খুব সহজেই। অক্সিজেন সিঙ্গেল বন্ডের যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু কম। কেন কম? কারণ তার বন্ড লেংথটা কম। শুধু বন্ড লেংথ কম হওয়ার জন্যই বন্ড এনার্জি কম সেটা কিন্তু নয়। বন্ড এনার্জি কম হওয়ার পেছনে কারণ হচ্ছে এই লোন পেয়ার বিকর্ষণ। তো লোন পেয়ার বিকর্ষণের প্রভাবে বন্ধনটা যাতে বিয়োজিত না হয়ে যায় বা বন্ডটা যাতে ভেঙে না যায়, সেইটা হওয়ার জন্য এই পাই বন্ডিংয়ের ব্যাপারটা এখানে আরও বেশি কার্যকরভাবে ঘটছে। তাহলে আমি কি এখানে পয়েন্ট বললাম, এরকম বন্ধন হওয়ার পেছনে কারণটা কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে smaller size of oxygen atom. Second point, আমরা কি পড়ছি, রিজন ফর ডাবল বন্ড ফরমেশন। 2 নম্বর পয়েন্ট কি, স্মলার অরবিটাল পারমিটস মানে অ্যালাউ করে বা ঘটতে সাহায্য করে। পারমিটস
lateral overlapping. Lateral overlapping of p orbitals. Third point key, to reduce lone pair repulsion, to reduce lone pair repulsion between two oxygen atoms, সেই কারণে এই ডাবল বন্ড ডিবি মানে হচ্ছে ডাবল বন্ডটাকে আমি এখানে শর্টে লিখেছি কারণ এইখানটা আমার জায়গা নেই। তো এই তিনটে কারণের জন্য মূলত অক্সিজেন পরমাণুর মধ্যে কি হচ্ছে, এই মাল্টিপল বন্ড ফর্মেশনটা হয়। 4 নম্বর আরেকটা পয়েন্ট লিখে রাখো, এইটা আমরা যখন সালফারের ব্যাপারটা পড়বো তখন কিন্তু এই পয়েন্টটা বুঝতে পারবে। সেটা হচ্ছে smaller atomic size of oxygen do not permit to increase coordination number, তো সেই কারণে to complete the valency or to complete the octet, প্রত্যেকটা পরমাণু তার যে সর্ববহিস্থ শক্তি স্তর, সেই শক্তি স্তরটাকে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ করে নিতে চায়। তো এখানে যদি পি অরবিটালটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তাহলে কি হবে, দুটো ইলেকট্রন এখানে যুক্ত হবে। দুটো ইলেকট্রন যুক্ত হলে দেখো এই লাস্ট যে শেলটা আছে সেটার অক্টেট ফিল আপ হয়ে যাবে। তো সেই অক্টেট ফিল আপ করবার জন্য বা তার ভ্যালেন্স শেলটাকে ইলেকট্রনিক্যালি ফুলফিল করবার জন্যই কি করছে, কোঅর্ডিনেশন নাম্বার তো বাড়াতে পারছে না, প্লাস লোন পেয়ার রিপালশনটাকে কমাতে হবে। তো কিভাবে করতে পারবে, সেইটা হচ্ছে এই ল্যাটেরাল ওভারল্যাপিং অফ পি অরবিটালের দ্বারা এবং মাল্টিপল বন্ড ফর্মেশনের দ্বারা, এই যে রিজন ফর ডাবল বন্ড ফর্মেশন। তো সেই কারণেই এখানে আমরা অক্সিজেনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। অক্সিজেন দুটো পরমাণুর মধ্যে এরকম ডাবল বন্ড থাকে এবং এইটা এই ডাই অ্যাটমিক মলিকিউল হিসাবে এক্সিস্ট করে, ডাই অ্যাটমিক মলিকিউল হিসাবে এক্সিস্ট করছে। এবং এইটার যে প্রকৃতি মানে আমরা পরিবেশে একে যে ভৌত অবস্থায় পেয়ে থাকি সেটা হচ্ছে গ্যাস। এবারে গ্যাস অবস্থায় কেন থাকছে, দুটো পরমাণু পরস্পরের সঙ্গে সংযোজিত হয়ে তারা তাদের ইলেকট্রনিক যে স্টেট মানে ইলেকট্রনিক যে মানে অক্টেট ফিল আপের যে ঘটনাটা আমি বললাম, এখানে দেখো তোমরা অক্সিজেনের গঠনটা তো এইরকম। তো এখানে প্রত্যেকটা অক্সিজেনেরই অক্টেট ফিল আপ হয়ে গেছে। তো অক্টেট ফিল আপ হয়ে যাওয়ার পর এর নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে সংযোজিত হওয়ার প্রয়োজন পড়বে না। তো অক্সিজেন যে মলিকিউল তারা এরকম O2 ফর্মেই সেপারেট হয়ে থাকবে, কারণ O2 ফর্মে চলে গেলেই তারা স্টেবল হয়ে যাচ্ছে। তো O2 হিসাবে এক্সিস্ট করবে। এবারে O2 মলিকিউলগুলো পরস্পর থেকে সেপারেট হয়ে থাকলে বা পরস্পর থেকে অনেক দূরবর্তী হয়ে থাকলে সংযোজন তো তাদের মধ্যে ঘটছে না বা তারা পরস্পরের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারছে না, বা যদি অ্যাসোসিয়েশন হয়ও সেটা খুব নগণ্য মাত্রায়। কারণ এই অক্সিজেন অণুটা পোলার নয়, নন পোলার হলে তার মধ্যে আমরা কি জানি, সমযোজী নন পোলার মলিকিউলের মধ্যে লন্ডন ফোর্স কাজ করে, যেটা খুব দুর্বল মানের। তো সেই কারণেই এই অক্সিজেনটাকে আমরা ভৌত অবস্থায় কি দেখি, গ্যাসীয় রূপে আমরা দেখে থাকি। বোঝা গেল অক্সিজেন সম্পর্কে যা যা বললাম। এবারে দেখো সালফারের ক্ষেত্রে কি হয়। কিছুটা আন্দাজ তোমরা করতেই পারছো, কারণ অক্সিজেনের ঘটনা আমি যা যা বললাম সালফারের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা হবে, বিকজ এই পয়েন্টগুলো সালফারের ক্ষেত্রে জাস্ট অপোজিটভাবে কাজ করে। সালফার নিজেদের মধ্যে মাল্টিপল বন্ড তৈরি করতে পারবে না, কারণ সালফারের আকার বড় হওয়ার জন্য
তার যে অরবিটালগুলো আছে সেই অরবিটালের বড়। তো আমি একটা ছবি আঁকছি। যদি তোমরা অক্সিজেনের ব্যাপারটা বুঝে গিয়ে থাকো, এই ব্যাপারটাও তোমরা বুঝে যাবে। আলাদা করে আমাকে বলতে লাগবে না যে কেন এখানে অক্সিজেনের মতো ঘটনা না ঘটে অন্যরকম ঘটনা ঘটে। তো এইটা হচ্ছে সালফারের 3s এবং এইগুলো সব হচ্ছে 3p। তো দুটো সালফার পরমাণু যখন পরস্পরের দিকে অ্যাপ্রোচ করবে তখন তাদের মধ্যে সালফার সালফার প্রথমে দুটো পরমাণুর মধ্যে সিগমা বন্ড তৈরি হলো, ঠিক আছে, সিগমা বন্ড তৈরি হলো। এবারে এই সিগমা বন্ডের লেন্থটা বেশি, কারণ সালফার পরমাণুর আকার বড়। তো দুটো বড় বড় পরমাণু যখন যুক্ত হবে, খুব সিম্পল একটা ডায়াগ্রাম দিয়ে আমি এখানে বলতে পারি তোমাদেরকে। দেখো এই যে দুটো পরমাণু, দুটো ছোট আকৃতির পরমাণু, তারা সমযোজী বন্ধন তৈরি করলো। আর এই দুটো বড় আকৃতির পরমাণু যারা পরস্পর সমযোজী বন্ধন তৈরি করলো। তাহলে এই যে এই ওপরের যে ছবিটা, সেখানে দুটো কেন্দ্রকের মধ্যে যা দূরত্ব, নিচের ছবিটায় দুটো কেন্দ্রকের মধ্যে দূরত্ব বেশি হচ্ছে। এই কেন্দ্রকের মধ্যেকার দূরত্ব যেটা, এটাই তো বন্ড ডিস্টেন্স বা বন্ড লেন্থ। তো এটা যদি অক্সিজেনের ঘটনা হয়, এটা সালফারের ঘটনা। সেই কারণেই বলছি সালফার সালফার সিগমা বন্ড লেন্থ লার্জ। আগেরটা ছিল স্মল, এটা হচ্ছে লার্জ। তো যদি লার্জ বন্ড ডিস্টেন্স হয়, তো যে অরবিটালগুলো প্যারালাল রয়েছে সে অরবিটালগুলো দূরবর্তী হচ্ছে। যারা ল্যাটেরাল আছে বা যারা সমান্তরাল যে অরবিটালগুলো রয়েছে তারা অনেক দূরবর্তী থাকছে। তো তাদের মধ্যে ওই ল্যাটেরাল ওভারল্যাপিংয়ের ঘটনা অতটা কার্যকর হচ্ছে না, যেটা অক্সিজেনের ক্ষেত্রে দেখছিলাম। কার্যকর না হওয়ার ফলে কি হচ্ছে, তারা তো ভ্যালেন্সিটাকে মেক আপ করতে চাইছে। অক্সিজেনের মতো সালফারেরও তো একটা প্রবণতা আছে যে তার লাস্ট যে শেলটা, সেই শেলটায় ইলেকট্রন কমপ্লিটলি ফিল আপ করে নেবে, তারও একটা প্রবণতা আছে। কিন্তু মাল্টিপল বন্ড তৈরি করতে পারছে না, মানে ওই ডাবল বন্ড যেরকম অক্সিজেনে দেখছিলাম সালফারের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তাহলে সালফার কি করবে? তখন ও তার ইলেকট্রন ব্যবহার করে আবার পাশের একজন সালফারের সাথে বন্ড তৈরি করলো। এই সালফারটাও পাশের আরেকজনের সাথে বন্ড তৈরি করলো। এ আবার আরেকজনের সাথে বন্ড তৈরি করলো। এই সালফারটাও আবার পার্শ্ববর্তী আরেকজনের সাথে বন্ড তৈরি করলো। এইভাবে সালফার শুধুমাত্র সিগমা বন্ড তৈরির মাধ্যমে একটা শৃঙ্খল গঠন করতে থাকে, যাতে করে তার ভ্যালেন্সিটা মেক আপ হয়ে যায়। এই লাস্ট শেলের যে ভ্যালেন্সি, মানে লাস্ট শেলের যে ইলেকট্রন ফিল আপ করে নেওয়ার যে প্রবণতা, সেইটা এরকম বহু বন্ধন গঠনের মাধ্যমে সম্পন্ন করে। যেহেতু এটা মাল্টিপল বন্ড বা ডাবল বন্ড এই ধরনের কোনো বন্ড গঠনে অক্ষমতা দেখাচ্ছে আকার বড় হওয়ার জন্য, এই একটা কারণ। দ্বিতীয় কারণ কি, সালফারের আকার বড় হওয়ার ফলে তার একটা সুবিধা কি আছে, যে এ তার কোঅর্ডিনেশন সংখ্যাকে বৃদ্ধি করে নিতে পারে। কোঅর্ডিনেশন সংখ্যা মানে একটা পরমাণু আছে, সেই পরমাণুটা তার চারপাশে কতজনকে নিজের সঙ্গে সমন্বিত করতে পারে, সেই সংখ্যাটাকেও বাড়াতে পারে। যে ছোট আকৃতির পরমাণু হবে সে তার চারপাশে বেশি সংখ্যককে সমন্বিত করতে পারবে না। যে বড় আকারের পরমাণু হবে সে তার চারপাশে বেশি সংখ্যক পরমাণুকে সমন্বিত করতে পারবে, যেটা সালফার পারছে। তো সালফার এইভাবেই সিঙ্গেল বন্ড তৈরির মাধ্যমে এবং কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধির প্রবণতার মাধ্যমেই তার লাস্ট শেলের ইলেকট্রন কনফিগারেশনকে পরিপূর্ণ করে নেয়। আর সেইভাবে সালফারের ফর্মুলা দেখা গেছে S8 হয়, অর্থাৎ 8টা সালফার পরমাণু একত্রিত হয়ে একটা মলিকিউল গঠন করে। একটা বলয় আকার ফর্মুলা আমরা পেয়ে থাকি, যেটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে। তো এইটা হলো সালফারের ফর্মুলা।
তো আমি এখানে ওই কারণগুলো লিখি, যেই কারণে সালফারের এই ধরনের ফর্মুলা আমরা দেখতে পাই। তো সালফারের ক্ষেত্রে আমি যা ঘটনা বললাম সেই একই বিষয় সেলেনিয়াম এবং টেলুরিয়ামের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, তাই আমি আলাদাভাবে আর ওদের ক্ষেত্রে বলবো না, সালফারটাই বলে দিলাম। সালফারের বিষয়টা তোমরা ওদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তো চলো পয়েন্টগুলো দেখা যাক। এসাইড ফরমেশনের কারণ হচ্ছে inability to form multiple bonds because of large atomic size of sulfur and large SS bond length, 2 নম্বর ability to expand coordination number, 3 নম্বর sulfur can form only sigma bonds with other sulfur atoms form cyclic structure. ঠিক আছে, তো এবারে স্ট্রাকচারটা দেখা যাক। মূলত এই কারণগুলো আমি একটু আগেই ব্যাখ্যা করলাম। তো এইবারে আমরা এসাইডের গঠনটা দেখব কীরকম দেখতে হয়। অক্টাঅ্যাটমিক মলিকিউল মানে এই গ্রুপ 16-এর ক্ষেত্রে S8 যেরকম দেখতে সেটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে S8 দেখতে অনেকটা ক্রাউনের মতো, সেই কারণে এইটাকে বলা হয় ক্রাউন S8। এছাড়া এটাকে আরো একটা নাম দেওয়া হয় অর ক্যাটিনা সালফার। এই নামগুলো মনে রেখো। ক্যাটিনা সালফার। কেন ক্যাটিনা সালফার? এইখানেই তোমরা দেখতে পাচ্ছ যে সালফার পরমাণুগুলো পরস্পরের সঙ্গে একটা শৃঙ্খল গঠন করেছে, শৃঙ্খলবদ্ধ অবস্থায় আছে। এবারে শৃঙ্খলায়ন ধর্ম বা শৃঙ্খল গঠন করার যে ক্ষমতা, সে ক্ষমতা আছে বলেই এই যৌগটাকে, যৌগ বলবো না, মানে এই যে সালফারের এই এলিমেন্টাল স্টেট যেটা, এখানে যেহেতু শৃঙ্খল গঠন রয়েছে সেই কারণে আমরা এটাকে ক্যাটিনা সালফার বলি। অ্যাকচুয়ালি ক্যাটিনেটেড ফর্ম অফ সালফার এই কথাটাকে ছোট্ট করেই বলা হয় ক্যাটিনা সালফার। ক্যাটিনেশন থেকে ক্যাটিনা কথাটা এসেছে।
ক্যাটিনেশন মানে শৃঙ্খলায়ন, তো সেইখান থেকেই ক্যাটিনাস সালফার বলা হয়। একই রকম গঠন SE8 এর ক্ষেত্রেও হয় এবং TE8 এর ক্ষেত্রেও হয়। তো এই হলো এলিমেন্টাল স্টেট সংক্রান্ত আলোচনা। নেক্সট যেটা বলবো সেটা এই এলিমেন্টাল স্টেট থেকেই কিন্তু পয়েন্টগুলোকে আমরা নিয়ে আসতে পারি। পয়েন্টগুলো হচ্ছে, যদি বলা হয় যে মাল্টিপল বন্ড মানে বহু বন্ধন গঠনের ক্ষমতা কার বেশি, মাল্টিপল বন্ড গঠনের ক্ষমতা কার বেশি, এই একটা পয়েন্ট হতে পারে। আরেকটা পয়েন্ট কি হতে পারে, ক্যাটিনেশন ধর্ম কার বেশি। তোমরা খুব সহজেই কিন্তু এই আলোচনা থেকেই বলে দিতে পারবে, আমাকে আর আলাদা করে বলতে হবে না। একটু আগেই যেরকম দেখলে যে অক্সিজেন পরমাণুটা ছোট আকৃতির, তো সেই কারণে অক্সিজেন অন্য যে কোনো মৌলের সঙ্গেই যুক্ত হোক না কেন তাদের প্রত্যেকের সাথেই একটা মাল্টিপল বন্ড তৈরি করার প্রবণতা দেখায়। তোমরা এতদিনে অনেক যৌগই পড়েছো, যেখানে দেখেছো যে অক্সিজেন উপস্থিত আছে সেই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের সঙ্গে ওই মৌলটার একটা দ্বিবন্ধনের গঠন দেখেই থাকবে। আচ্ছা, আমি ওই পয়েন্টে যাওয়ার আগে এইখানে বলে রাখি, যেহেতু এখানে অনেকগুলো পরমাণু একসাথে অ্যাসোসিয়েটেড রয়েছে এই ক্যাটিনাস সালফারের ক্ষেত্রে, অ্যাসোসিয়েটেড থাকার জন্য এইটাকে আমরা সলিড হিসাবে পাই। সলিড ফিজিক্যাল স্টেট হচ্ছে এর সলিড। এখন এই সালফারকে নিয়ে এবং অক্সিজেনকে নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে অক্সিজেন সাধারণ অবস্থায় গ্যাস কিন্তু সালফার কঠিন কেন, এই একটা প্রশ্ন হতে পারে। কোয়েশ্চেন, at normal condition O2 is gas, এইভাবে দেবে, অক্সিজেন ইজ গ্যাস, সালফার ইজ সলিড। হোয়াই? এইভাবে দিলে তোমাকে বুঝে নিতে হবে কি জিজ্ঞেস করেছে। আরেকটা কোয়েশ্চেন হতে পারে, অক্সিজেন is written as O2, whereas sulfur is written as S8. Why? এই দুটো কোয়েশ্চেন কিন্তু হতেই পারে। তো আমি লাস্টে যে কথাটা বলছিলাম যে ক্যাটিনেশন প্রপার্টি, ক্যাটিনেশন প্রপার্টির কথা যদি বলা হয় তাহলে অক্সিজেন এবং সালফারের মধ্যে ক্যাটিনেশন প্রপার্টি কিন্তু সালফারের বেশি। কেন বেশি? তার কারণ ক্যাটিনেশন হতে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে এই রকম ধরনের সিঙ্গেল বন্ড করে করে মানে অনেকজন পরমাণুর সঙ্গে বন্ধন তৈরি করতে হবে। তার পার্শ্ববর্তী কোনো একটা পরমাণু তার পার্শ্ববর্তী আরও অনেক সংখ্যক পরমাণুর সঙ্গেই বন্ধন করে করে যেতে হবে। এবার অক্সিজেনের ক্ষেত্রে সেই সমস্যাটা কেন? কারণ অক্সিজেনের যে লোন পেয়ার আছে, পার্শ্ববর্তী অক্সিজেনের লোন পেয়ারের সঙ্গে বন্ধন মানে লোন পেয়ার বিকর্ষণের ফলে এই বন্ধনটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই বন্ড লেংথ তো ছোট, অক্সিজেন বন্ড লেংথ ছোট, সেটা আমি তোমাকে অক্সিজেনের আলোচনার সময় বললাম। তো ছোট হওয়ার কারণে এই যে লোন পেয়ারগুলো আছে, লোন পেয়ারগুলো খুব ক্লোজ থাকে, আর লোন পেয়ার বিকর্ষণের ফলে অক্সিজেন বন্ধনটা খুব সহজে বিয়োজিত হয়ে যায়। অর্থাৎ অক্সিজেন বন্ধনটা খুব দুর্বল। তো আমি এখানে বলতে পারি বন্ড এনার্জি লো। কিন্তু যদি সালফারের ক্ষেত্রে বলা হয়, সালফারের যেরকম ফরমেশন আছে, এইখানে সালফারের লোন পেয়ার থাকলেও সালফার বন্ড ডিস্টেন্সটা যেহেতু অনেক বেশি, তাই এখানে বিকর্ষণী প্রভাবটাও কম। তাই দেখা গেছে অক্সিজেন অপেক্ষা এদের বন্ড এনার্জি হাই, সালফার বন্ড এনার্জি হাই। তো এই বন্ধনটা বিয়োজিত হওয়ার কোনো প্রশ্নই এখানে ওঠে না। তাই জন্য ক্যাটিনেশন ফর্মে এটা ভালো থাকতে পারে,
তাই জন্যই ক্যাটিনেশন প্রপার্টিটা অক্সিজেনের অপেক্ষা সালফারের বেশি। বোঝা গেল? নেক্সট হচ্ছে মাল্টিপল বন্ড। মাল্টিপল বন্ড ফর্মেশন। মাল্টিপল বন্ড ফর্মেশন। মাল্টিপল বন্ড ফর্মেশন, দেখো এই কার্বনের সঙ্গে যদি অক্সিজেনের কথা বলি, ধরো CO2, এখানে কার্বন আর অক্সিজেনের আকার প্রায় সমান, কারণ দুটো পরমাণুই একই গ্রুপভুক্ত মৌল, তো তাদের বন্ধন দূরত্বও ছোট। এবার বন্ড ডিস্টেন্স যত কম হবে সেক্ষেত্রে মাল্টিপল বন্ড তৈরি হওয়ার প্রবণতা তত বেশি হবে, কারণ পরমাণুর আকার ছোট থাকলে মাল্টিপল বন্ড বা বহু বন্ধনের দৃঢ়তা খুব বেশি হয়। কিন্তু যদি কার্বনের সঙ্গে এখানে আমি সালফারকে কম্বাইন করতে চাই, তাহলে কি হচ্ছে, বন্ড লেংথ বাড়ছে। বন্ড লেংথ বাড়লে কি হয়, সেই বন্ধনের উইকনেস বাড়তে থাকে বা বন্ধন দুর্বল হতে থাকে। তো এখানে CO বন্ড হচ্ছে স্ট্রং আর CS বন্ড হচ্ছে উইক। এবারে তুমি যত সেলেনিয়ামের দিকে যাবে বা টেলোরিয়ামের দিকে যাবে, তাদের তো আকার আরও বাড়ছে, তো সেক্ষেত্রে মাল্টিপল বন্ড তৈরি করার ক্ষমতাটাও কি হতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে। তাই মাল্টিপল বন্ড ফরমেশনের এবিলিটিটা আমরা বলতে পারি অক্সিজেন গ্রেটার দ্যান সালফার। যদি আমরা এই দুটো পরমাণুকে নিয়ে তুলনা করি, তাহলে মাল্টিপল বন্ড ফরমেশনের এবিলিটির অর্ডার হচ্ছে এই রকম। ঠিক আছে, তাহলে আমরা এই একটা পয়েন্ট এখানে আলোচনা করলাম এবং এই পয়েন্টটাও আলোচনা করলাম ভৌত চরিত্রের মধ্যে। ওকে, এবার এই যে ক্যাটিনেশন আমরা পড়লাম বা মাল্টিপল বন্ড ফরমেশন পড়লাম, আমি এর সাথে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করে দিতে চাই, সেটা হলো রূপভেদ বা অ্যালোট্রপস। অক্সিজেনের তো বেশি অ্যালোট্রপস আমরা পাবো না, কারণ অক্সিজেন ক্যাটিনেশন প্রপার্টি দেখায় না বললেই চলে, কিন্তু সালফার যেহেতু এক ক্যাটিনেশন প্রপার্টি শো করছে, তাই সালফারের অনেক রকম অ্যালোট্রপস আমরা এক্সপেরিমেন্টালি পেয়েছি। তো সেইগুলো এবার দেখা যাক যে কি কি অ্যালোট্রপস সালফারের ক্ষেত্রে আছে। অক্সিজেনের একটাই যদি অ্যালোট্রপ বলো, সেটা যদিও অ্যালোট্রপ হ্যাঁ বলতে পারো, সেটা হচ্ছে ওজোন, একটাই। আর সালফারের ক্ষেত্রে অ্যালোট্রপ হচ্ছে বেশ কয়েকটা। Allotrops of oxygen and sulfur। আমরা এই দুটোকে নিয়ে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি, আমি যেটা ভিডিওতেই তোমাদের প্রথমে বললাম। তো অক্সিজেনের ক্ষেত্রে দেখা গেছে O2 একটা আর O3 একটা ফরমেশন, আর সালফারের ক্ষেত্রে আমরা একটা টেবিল করি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। সালফারের দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে দু রকম বলতে প্রথমে আমরা একটা ক্লাসিফিকেশন করছি ক্রিস্টালাইন আর অ্যামারফাস হিসাবে। ক্রিস্টালাইন আর অ্যামারফাস, যেভাবে তোমরা কার্বনের করেছিলে, কার্বনের এরকম ক্লাসিফিকেশন করেছিলে তার অ্যালোট্রপসে, ঠিক একইভাবে আমরা সালফারেরও করছি। ক্রিস্টালাইন তিন রকম, একটা হচ্ছে রম্বোহেড্রাল, और অক্টাহেড্রাল, একটা হচ্ছে মোনোক্লিনিক। নামগুলো একটু জেনে রাখবে। অক্টাহেড্রাল একে বলা হয় আলফা সালফার এর নাম। मोनोक्लिनिक और बीटा साल्फर, मोनोक्लिनिक और बीटा साल्फर। আরেকটা হচ্ছে
সাইক্লোসালফার, সাইক্লোসালফার। এই কটা হচ্ছে ক্রিস্টালাইন, ঠিক আছে, এই কটা ক্রিস্টালাইন। অ্যামারফাসেরও তিনটে আছে অ্যামারফাস। প্রথমটা হচ্ছে প্লাস্টিক সালফার, দ্বিতীয়টা হচ্ছে মিল্ক অফ সালফার, আর তৃতীয়টা হচ্ছে কোলয়েড সালফার। আমার এখানটা জায়গা হচ্ছে না, আমি একটু নিচের দিকে লিখছি, সরি ফর দ্যাট। কোলয়েডাল সালফার। তো এই হচ্ছে সালফারের যতগুলো রূপভেদ আছে তাদের ক্লাসিফিকেশন। আমি এটা ট্যাবুলার ফর্ম করে দিলাম যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো এবারে আমরা এই প্রত্যেকটা ফর্ম অফ যে সালফার আছে সেগুলোকে নিয়ে একটু ছোট ছোট কিছু আলোচনা করে নিই। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রম্বোহেড্রাল মনোক্লিনিক। বাকিগুলোকে আমরা জানবো, তবে এই দুটোকে নিয়েও প্রশ্ন দেয়, সেই কারণে এই দুটোর ওপর একটু বেশি ফোকাস করব। তো চলো দেখা যাক। আচ্ছা, প্রথমে হচ্ছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল সালফার, এটা অ্যাকচুয়ালি এরা প্রত্যেকেই কিন্তু S8, প্রত্যেকটা কিন্তু S8 মলিকিউলের কম্বিনেশনে তৈরি, প্রত্যেকে, each and every form composed with S8, প্রত্যেকটা। এইটার স্ট্রাকচার হচ্ছে অক্টাহেড্রাল। octahedral arrangement of S8। তো মানে ক্রিস্টাল যে স্ট্রাকচারটা, ক্রিস্টাল স্ট্রাকচারে S8 গুলো অক্টাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে থাকে। ওকে, তো আর এইটা হচ্ছে ইয়েলো কালারের, ইয়েলো ক্রিস্টাল। একটু ইনফরমেশন ওয়াইজ মনে রেখো, ইয়েলো ক্রিস্টাল highly stable, soluble in organic solvent, and in CS2, organic solvent and in CS2। আর যতগুলো সালফার আমি অ্যালোট্রপ বললাম, এইটার ডেনসিটি হচ্ছে হাই। কেন হাই? এর স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা সালফারের এরকম ক্রাউন শেপ দেখলাম, তো সালফারের এরকম ক্রাউন শেপ আমরা দেখলাম। তো এইভাবে এর পরবর্তী লেয়ারটাও এরকম করে থাকে, তারপরের লেয়ারটাও এরকম করে থাকে। মানে এই একটা S8, এই একটা S8, এই একটা S8, পরপর এরকমভাবে লেয়ারগুলো এমনভাবে থাকে, মানে S8 এর এই যে ক্রাউন স্ট্রাকচারগুলো তারা এমনভাবেই থাকে
যে এই ধরনের গঠনটা খুব কম্প্যাক্ট হয়, কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট। কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট হওয়ার ফলে এখানে কি হচ্ছে, প্রত্যেকটা S8 অণু খুব একজন আরেকজনের সঙ্গে খুব ক্লোজ থাকছে। এই ক্লোজ থাকার ফলে একক আয়তনে S8 অণুর সংখ্যা খুব বেশি হয়, যার ফলে এর ঘনত্বটাও সর্বাধিক হয়, ডেনসিটি হাই। ওকে, তো এই হলো ব্যাপার। নেক্সট এবার দেখো মনোক্লিনিক। মনোক্লিনিক সালফার, এটাকে প্রিজম্যাটিকও বলা হয়। আমি হয়তো আগে নামটা মিস করে গেছি, তো প্রিজম্যাটিক মনোক্লিনিক ব্যাপারটা একই। তো এর ক্ষেত্রে কি কি পয়েন্ট আমরা দেখি, কি কি হয়। এটাও কিন্তু S8 নিয়েই তৈরি, যেটা আমি ওখানে প্রথমেই বললাম, সাইডে যেটা লেখা আছে, প্রত্যেকটা ফর্ম S8 অণু দ্বারাই তৈরি হয়। তো এইটা হচ্ছে স্টেবল অ্যাট হাই টেম্পারেচার, rhombohedral sulfur when heated to 370 Kelvin, approximately 370 Kelvin, it turns to monoclinic sulfur। ঠিক আছে, এবার এই মনোক্লিনিক সালফার কনভার্টেড টু rhombohedral S at normal temperature। মানে রম্বোহেড্রাল সালফারটাই হচ্ছে সালফারের যতগুলো অ্যালোট্রপ আছে তার মধ্যে সব থেকে বেশি স্থিতিশীল। মনোক্লিনিক সালফারটা স্থিতিশীল কিন্তু হাই টেম্পারেচারে। যদি এই মনোক্লিনিক সালফারটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এটা ধীরে ধীরে রম্বোহেড্রাল সালফারে ট্রান্সফর্ম হয়ে গেল। শুধু মনোক্লিনিক সালফার নয়, যদি সাইক্লোসালফার বলো বা অন্যান্য যেগুলো প্লাস্টিক সালফার, অন্য যে ফরমেশনগুলো আমরা লিখেছি, সেই ফরমেশনগুলোকে যদি আমরা ধরো হিট করলাম, প্রথমে হিট করবার পর সেটাকে ধীরে ধীরে নর্মাল টেম্পারেচারে আসতে দিলাম, তখন কিন্তু তারা প্রত্যেকেই রম্বোহেড্রাল সালফারে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এইটার ডেনসিটি লো বলতে লেস দেন রম্বিক এস, মানে রম্বো সালফারের থেকে কম। আর এইটা সলিউবল ইন CS2। ডেনসিটি কিন্তু রম্বিক সালফারের থেকে কম। এবারে ডেনসিটি কম হওয়ার পেছনে কারণটা কি সেটা এবার দেখি। দেখো, সালফারের যে ক্রাউন শেপটা রয়েছে, এই ক্ষেত্রে ডেনসিটি কম হওয়ার কারণ হচ্ছে ক্রাউন শেপগুলো পরস্পরের অপোজিটে থাকে, পরস্পরের অপোজিটে থাকে, যার ফলে আমি একটু ভুল আঁকছি, এইরকম ভাবে থাকে। অর্থাৎ এই যে শীর্ষগুলো দেখছো, মানে শীর্ষবিন্দু মানে এই সালফার যে পয়েন্টগুলো, এই সালফার পয়েন্টগুলো পরস্পরের অপোজিটে থাকে মনোক্লিনিক সালফারে,
তাহলে এখানে কি, এখানে প্যাকিং অতটা এফিশিয়েন্ট নয়, এটা প্যাকিং ইনএফিশিয়েন্ট, প্যাকিং ইনএফিশিয়েন্ট। তো প্যাকিং ইনএফিশিয়েন্ট হওয়ার কারণেই এর কিন্তু ডেনসিটিটাও কম হয়। ঠিক আছে, তো চলো এবারে নেক্সট দেখা যাক সাইক্লোসালফার। সাইক্লোসালফারের ক্ষেত্রে একটা পয়েন্টই শুধু মনে রাখো যে এটা চেয়ার ফর্ম, চেয়ার ফর্ম। আর এই ফর্মটাই যেটা আমি ওখানে বলছিলাম যে ইচ অ্যান্ড এভরি অ্যালোট্রপস অফ সালফার কম্পোজড উইথ S8 ইউনিট, এইটার ক্ষেত্রে একটু ভেরিয়েশন থাকে। এইখানে চেয়ার ফর্ম হুইচ ইজ কম্পোজড উইথ six sulfur atoms, 6 সালফার অ্যাটমস। মানে এখানে ছবিটা হচ্ছে এরকম, সালফার 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 and this one. So this is chair form which is called cyclosulfur. শুধু এইটুকু জেনে রাখো, এইটুকু জেনে রাখলেই তোমাদের কাজ চলে যাবে। এইগুলো নিয়ে খুব একটা তোমাদের ডিটেলস আলোচনা লাগবে না, যেইটুকু ইনফরমেশন তোমাদেরকে দেবো সেইটুকু ইনফরমেশন তোমরা কালেক্ট করবে। নেক্সট হচ্ছে প্লাস্টিক সালফার। প্লাস্টিক সালফার, প্লাস্টিক সালফারটা কিভাবে হয়? সালফার পাউডার, এটা বলি একটু, সালফার পাউডার তাকে একটা সলিউশন করা হলো, সলিউশন করে তাকে হিট করা হলো, খুব হিট করা হলো। হিট করবার পরেই সেই সলিউশনটা নিয়ে ঠান্ডা জলের মধ্যে ওই সলিউশনটাকে একদম সুতোর আকারে ধীরে ধীরে ঢালা হলো। যখনই ঢালা হবে তখনই দেখা যাবে ওই যে সালফার সলিউশনটা যে জলের মধ্যে পড়ছে সেটা পুরো সুতোর আকারে পড়ছে। ওকে, সুতোর আকারে পড়ছে। তো সেই যে সুতোর আকারে পড়লো ওই ঠান্ডা জলের মধ্যে, জিনিসটা কিন্তু খুব সফট হয়ে যায়। আর সেইটাকে যত আমরা এক্সটেন্ড করলে সেটাও দেখা যাচ্ছে যে একটা ইলাস্টিসিটি শো করছে, মানে রাবার ব্যান্ডের মতো হচ্ছে। সেই কারণে এই সালফারকে বলা, সালফারের ওই ফরমেশনটাকে বলা হয় প্লাস্টিক সালফার। এটা একটা অ্যামরফাস রূপভেদ, যেটা আমি প্রথমেই বলেছিলাম ক্লাসিফিকেশনের সময়। কিভাবে তৈরি করা হয় সেটাও তোমাদেরকে বললাম, আমি এখানে লিখেও দিচ্ছি। এই প্লাস্টিক সালফারকেও যদি ধীরে ধীরে ঠান্ডা করতে দেওয়া হয়, মানে হঠাৎ করে ঠান্ডা করলে হবে না, কারণ হঠাৎ করে ঠান্ডা করলে কি হয়, সালফারের যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলো যখন আমি তাকে হিট করলাম, সালফারের অ্যাটমগুলোর তো প্রচণ্ড এনার্জাইজ স্টেটে চলে গেল। ধীরে ধীরে ঠান্ডা করলে কি হয়, ওই এনার্জাইজড সালফার অ্যাটমগুলো একটা অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট নিতে পারে। কিন্তু যদি খুব হঠাৎ করেই বা ড্রাস্টিকভাবে ঠান্ডা করা হয় তখন কিন্তু সালফারের অ্যাটমগুলো আর অ্যারেঞ্জড হতে পারে না, যার ফলেই একটা অ্যামরফাস অ্যারেঞ্জমেন্ট বা অ্যামরফাস মানে সাবস্টেন্স আমরা পেয়ে থাকি। তো কি বললাম এখানে, যে সলিউশন অফ সালফার পাউডার, সলিউশন অফ সালফার পাউডার, এটাকে আমরা হিট করলাম, হিট করে অ্যাডেড টু কোল্ড ওয়াটার। Thread like sulfur, elastic, elastic nature, elastic nature. Plastic sulfur when kept at normal temperature
turn to rhombic S, turn to rhombic S। ঠিক আছে, নেক্সট প্লাস্টিক সালফারে কিন্তু সালফার অ্যাটমগুলো এইরকমভাবে একটা এইরকম আরবিট্রারি একটা এরকম ওই মানে থ্রেড যেরকম হয়, সুতো যেরকম দেখতে হয়, সেই রকম একটা ভাবে একটা চেন ফরমেশন করে। প্লাস্টিক সালফার, চেইন অফ সালফার, লং চেন অফ সালফার, ঠিক আছে, যেটা এরকমভাবে দেখতে হয় অনেকটা। আচ্ছা, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে মিল্ক অফ সালফার। এটাও একটা অ্যামরফাস ফর্ম। মিল্ক অফ সালফার তৈরি করা হয় এইভাবে, শুধু প্রসেসটা জেনে রাখো। এটাও অ্যামরফাস। মিল্ক অফ সালফারটা অ্যাকচুয়ালি এখানে সালফারগুলো ডাস্ট ফর্মে থাকে, সালফার একদম গুঁড়ো অবস্থায় ডাস্ট ফর্মে থাকে, কিন্তু একটা সলিউশনের মধ্যে, ওই জন্য একটা ঘোলাটে টাইপের সলিউশন দেখতে হয়, ওটাকে মিল্ক অফ সালফার বলা হচ্ছে। কিভাবে করা হয়? সালফার পাউডার এটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি মিক্স করা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর তার সাথে ফিউ ড্রপস HCl দিলে এখান থেকে CaCl2 প্লাস সালফার প্লাস H2O এই একটা মিক্সচার হবে। এই মিক্সচারটাকেই বলা হয় মিল্ক অফ সালফার। এখানে CaCl2টাও দ্রবীভূত অবস্থায় আছে, তার মধ্যে সালফার রয়েছে, তো সেই মিক্সচারটাকেই বলা হচ্ছে মিল্ক অফ সালফার। এইটা কিন্তু একটা মেডিসিন, এটার মেডিসিনাল ইউজ রয়েছে, খুব ইম্পর্টেন্ট মিল্ক অফ সালফার। নেক্সট হচ্ছে কোলয়েডাল সালফার আর মিল্ক অফ সালফারটা অনেকটা একই রকম। কোলয়েড সালফার এটা কোনো ইনঅর্গ্যানিক রিয়াকশানে সালফাইড কোনো যৌগ থেকে বা সালফারের কোনো যৌগ থেকে যদি সালফার উৎপন্ন হয়, সেই সালফারটা যখন মিক্সচারে থাকবে বা ওই বিক্রিয়া মাধ্যমে থাকবে, তখনই সেই মিক্সচারটাকে আমরা বলবো, মিক্সচারে যে সালফারটা থাকছে সেটাকে আমরা বলবো কোলয়েড সালফার। যেমন মনে করো H2S এর সাথে HNO3 আমরা রিয়াকশন করালাম, তো এখান থেকে সালফার তৈরি হচ্ছে প্লাস NO2 গ্যাস তৈরি হচ্ছে প্লাস ওয়াটার তৈরি হচ্ছে। সো দিস ইজ কল্ড কোলয়েড সালফার। কারণ সালফার তো জলে খুব একটা দ্রবীভূত হবে না, সালফারের কিন্তু জলে দ্রাব্যতা নেই, তো জলে কীরকম অবস্থায় থাকছে, ওই কোলয়েড অবস্থায় থাকছে, তো সেইটাকেই বলা হয় কোলয়েড সালফার। এটাও একটা অনিয়তাকার রূপভেদ। তো এই কটা তোমরা এরকমভাবেই জেনে রাখবে। তবে মূলত মনোক্লিনিক এবং রম্বোহেড্রাল সালফার যেগুলোর পয়েন্ট আমি লিখে দিলাম, সেইটা কিন্তু একটু ভালো করে জেনে রাখবে, কারণ মনোক্লিনিক আর রম্বোহেড্রাল সালফার থেকে প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে বিভিন্ন প্রকারের কোয়েশ্চেন্স এসে থাকে। যেমন ডেনসিটি নিয়ে একটা বললাম, সেইটার গঠন কীরকম, যেমন একটা অক্টাহেড্রাল ক্রিস্টাল আর একটা নিডেলের মতো ক্রিস্টাল। মনোক্লিনিক সেইটা নিডেলের মতো ক্রিস্টাল দেখতে হয়, তো সেটা নিয়েও কিছু প্রশ্ন হতে পারে। তারপরে টেম্পারেচারে দেখা যাচ্ছে কম টেম্পারেচারে রম্বোহেড্রাল সালফারটা স্টেবল, কিন্তু হাই টেম্পারেচারে মনোক্লিনিক স্টেবল। তো এই বিষয়গুলো একটু ভালো করে জেনে রাখবে, যেটা তোমাদের পরে খুব হেল্প করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আরও অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা দেখো, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবার পরে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, গুড বাই।